হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে প্রথম আমার এই চ্যানেলে ভিডিও লেকচার ক্লাস শুরু করছি। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্স অথবা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে নতুন সিবিসিএস সিলেবাসে, এছাড়া কলেজ পড়ুয়ার সমস্ত ইতিহাসপ্রেমী শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটিতে ভারতীয় সভ্যতার প্রারম্ভিক পর্বের যে ক্রমবিবর্তনের ইতিহাস, যে ভারতীয় সভ্যতার যে উষা লগ্নের যে ইতিহাস বা অনার্সের মেজর পেপার CC1 বা পাশের মাইনর পেপার CC1, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাসটি ডিসকাস করা হবে এবং সিলেবাসের শেষে তোমাদের আসন্ন পরীক্ষার যে সাজেশান সেটি প্রদান করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের 4 বছরের কলেজের গ্র্যাজুয়েশন কোর্সে 8টি সেমিস্টারে মোট 25টি অনার্সের পেপার পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেকটি অনার্স পেপারে 100 নাম্বার ধার্য করা হয়েছে এবং তার মধ্যে 25 নম্বর কলেজে ইন্টারনাল এক্সাম এবং 75 নাম্বার কলেজে এক্সটার্নাল এক্সাম হিসাবে ধরা হয়েছে। আমরা আজকে আমাদের এই যে অনার্সের মেজর পেপার হিসাবে CC1 এবং পাশের মাইনর পেপার হিসাবে CC1 পেপারটির দুটো পেপার, পাশ এবং অনার্সের সিলেবাসটা একই। তো এই পেপারটির যে সিলেবাসটি একটু ডিসকাস করব, সংক্ষেপে আলোচনা করব। ভিডিওটিতে দেখে নেওয়া যাক যে আমাদের সিলেবাসটিতে কি রয়েছে। দেখো, আমাদের সিলেবাস CC1-এ আমাদের সিলেবাসটির নাম হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। ভারতবর্ষের ইতিহাস 3টি যুগে ভাগ করা আছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এর মধ্যে প্রাচীন যুগের প্রথম অর্ধ, প্রাচীন যুগ শুরু হয়েছে আজ থেকে 2.5 লক্ষ বছর আগে, প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। তা প্রাগৈতিহাসিক যুগ শুরু হয়েছে 2,60,000 বছর আগে থেকে এবং সেই প্রাচীন যুগ চলেছে প্রায় 650 খ্রিস্টাব্দ, গুপ্ত সাম্রাজ্যের পতন পর্যন্ত। কিন্তু আমাদের এখানে ফার্স্ট পেপারে সিলেবাসে রাখা হয়েছে প্রাগৈতিহাসিক যুগ থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, মানে প্রায় 2.5 লক্ষ বছরেরও বেশি সময় এই সিলেবাসটিতে কিন্তু রাখা আছে। তাই এই সিলেবাস, এত বড় একটা টাইম পিরিয়ডের সিলেবাসকে ব্যাখ্যা করতে গেলে বা এ সম্পর্কে কিছু সংক্ষেপে বলতে গেলেও কিছুটা সময়ের প্রয়োজন। তাই তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেই আশা রাখি। তা প্রাচীন ভারতের ইতিহাস আমাদের শুরু হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ থেকে। আমরা দেখে নেব যে প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে। যে যুগের ইতিহাস জানা যায় না, যে যুগের ইতিহাস অজানার অন্ধকারে ঢাকা, যে যুগের কোনো ঐতিহাসিক উপাদান নেই, সেই যুগকে আমরা বলবো প্রাগৈতিহাসিক যুগ। এরপরে আসছে প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ মানে যে যুগের মানুষেরা কিছুটা লিখতে বা পড়তে জানতেন, অথচ সেই লেখা আমরা কিন্তু এখন পড়তে পারি না। যেমন হরপ্পা সভ্যতার কথা বলা যায়। হরপ্পা সভ্যতায় লিপির ব্যবহার পাওয়া গেছে, শিলমোহর পাওয়া গেছে, যেখানে 2000 শিলমোহরে নানা রকম হরফ পাওয়া গেছে, কিন্তু সেইগুলো আমরা পড়তে পারি না। এই জন্য হরপ্পা সভ্যতার এই টাইম পিরিয়ডকে আমরা বলছি প্রায় ঐতিহাসিক যুগ। এরপরে আসছে ঐতিহাসিক যুগ। যে যুগের ইতিহাস আমরা জানতে পারি, যে যুগের ইতিহাসের অনেক উপাদান রয়েছে, যে যুগের ইতিহাস মানুষের কাছে পরিষ্কার, সেই যুগটাকে আমরা বলবো ঐতিহাসিক যুগ। এখন আমাদের দেখে নেওয়া যাক, আমাদের এই সিলেবাসটি 4টি মডিউলে ভাগ করা রয়েছে। মডিউল 1, 2, 3, 4। প্রথম মডিউলে আছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন। এই যে প্রাচীন ভারতের যে টাইম পিরিয়ডটার কথা আমি বললাম, যে প্রাগৈতিহাসিক যুগ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত, গুপ্ত সাম্রাজ্যের পতন পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ ভারতের। এই সময়টার ইতিহাস যদি আমরা এখন পুনর্গঠন করি, তাহলে আমরা কিসের সাহায্যে করব? আমরা উপাদানের সাহায্যে করব, ইতিহাসের উপাদানের সাহায্যে। তাই এই ইতিহাসের উপাদান এখানে 2 প্রকারের হয়। এক প্রত্নতাত্ত্বিক উপাদান, আরেকটি হচ্ছে সাহিত্যিক উপাদান। তা প্রত্নতাত্ত্বিক মানে প্রাচীন, প্রত্ন মানে প্রাচীন, প্রাচীনকালের মানুষের ব্যবহার করা যে লিপি বা লেখ, এটা এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রথমেই রয়েছে, লেখ বা লিপি। তারপরে রয়েছে বিভিন্ন রাজাদের যে প্রবর্তিত মুদ্রা,
সোনার উপর টাকা রাজারা প্রবর্তন করতেন সেই মুদ্রা। আর 3 নম্বরে রয়েছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, যে স্থাপত্য ভাস্কর্য প্রাচীনকালে রাজারা বানিয়েছিলেন বা মানুষেরা বিভিন্ন রকমের স্থাপত্য বা বড় কোনো স্থাপনা করেছিলেন, মন্দির, কোনো রাজবাড়ি বা কোনো স্মৃতিসৌধ, যেগুলি হয়তো আজ ধ্বংসের কবলে পতিত। তা এইগুলো নিয়ে, এই 3টি বিষয় নিয়েই কিন্তু হয়েছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, যার প্রথমে রয়েছে লিপি বা লেখ, 2 নম্বরে রয়েছে মুদ্রা এবং 3 নম্বরে রয়েছে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, বিভিন্ন প্রকারের স্থাপত্য মনুমেন্টস। তা এর পরের যে টপিক আছে মানে ইতিহাসের উপাদানের, সেটি হচ্ছে সাহিত্যিক উপাদান। তা সাহিত্যিক উপাদান মানে প্রাচীনকালের এই টাইম পিরিয়ডের মধ্যে এই সময়কার মানুষেরা যেসব ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছে, যে সাহিত্য রচনা করেছে, যেসব লেখাপত্র, কাগজপত্র, ডকুমেন্টস তারা রেখে গেছে সেই সময়কার ইতিহাস জানার জন্য, সেগুলোকে আমরা বলছি সাহিত্যিক উপাদান। এখন এই সাহিত্যিক উপাদানের মধ্যে অনেক কিছু আছে। প্রথমে রয়েছে বৈদিক সাহিত্য। এখানে একটু বলে রাখি যে এই যে সাহিত্যিক উপাদানকেও কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। প্রথমে রয়েছে দেশীয় সাহিত্যিক উপাদান। দেশের মানুষেরা, ভারতবর্ষের মানুষেরা প্রাচীনকালে যেসব সাহিত্যকর্ম রচনা করেছে সেটি হচ্ছে সাহিত্যিক উপাদান। তা এরপরে আছে বৈদেশিক উপাদান। তা বৈদেশিক উপাদানের আগে আমরা সাহিত্যিক উপাদানের বা সাহিত্যিক বিষয়টা একটু জেনে নিই। তা সাহিত্যের ক্ষেত্রে প্রথমে রয়েছে বৈদিক সাহিত্য। আর্য যুগে বেদ রচনা হয়। বৈদিক আর্যরা বেদ রচনা করেন এবং বেদকে কেন্দ্র করে আর্যদের সমগ্র জীবনটি আবর্তিত হয়। তাই এই সভ্যতার মানে বেদ, ঋক, সাম, যজুঃ, অথর্ব, এই 3 ভাগে বেদের ভাগ রয়েছে। এগুলো থেকে আর্যদের সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম এগুলো আমরা জানতে পারি। এরপরে রয়েছে মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। রামায়ণে রাম রাবণের যুদ্ধ বা বলা যায় আর্য অনার্যদের যুদ্ধ, ফাইট, এটা আমরা জানতে পারি। মহাভারতে রয়েছে আর্যরা যে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ ছিল, অনু, পুরু, তুরু, কুরু, সৃঞ্জয়, তুর্বশ, ভরত গোষ্ঠী, এইসব গোষ্ঠীগুলির মধ্যে যে ক্ষমতা লড়াইয়ের বা সম্পদ দখলের জন্য যে পারস্পরিক সংঘর্ষ, সেই সংঘর্ষের ইতিহাস আমরা জানতে পারি মহাভারত থেকে। এরপর আছে পুরাণ, 18টি পুরাণ আছে, যাকে আমরা অষ্টাদশ পুরাণ বলি। এই 18টি পুরাণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, শৈব পুরাণ, লিঙ্গ পুরাণ, কুম্ভ পুরাণ, একাধিক পুরাণ। এই পুরাণগুলো থেকে প্রাচীনকালের বিভিন্ন আর্য ঋষিদের বংশাবলী জানা যায়, রাজাদের বংশাবলী জানা যায়, রাজবংশের ইতিহাস জানা যায়, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ইতিহাস জানা যায় এবং এই পৃথিবীর সৃষ্টি, ধ্বংস এবং ধ্বংসের পরে আবার সৃষ্টি, এগুলো কিন্তু আমরা পুরাণ থেকে জানতে পারি। তবে পুরাণে অনেক কিংবদন্তি, লোককথা বা ট্র্যাজেডি এর সাথে মিশে আছে। তাই ঐতিহাসিক পার্জিটার বলেছেন যে এখান থেকে মানে পুরাণ থেকে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এরপরে রয়েছে সংস্কৃত সাহিত্য। এই প্রাচীন যুগের মানুষেরা যেসব সংস্কৃত গ্রন্থ রচনা করেছিলেন, যেমন বেদ সংস্কৃততে লেখা, যেমন পাণিনির অষ্টাধ্যায়ী, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র, এইসব গ্রন্থ থেকে কিন্তু আমরা, এই সংস্কৃত গ্রন্থ থেকে আমরা প্রাচীনকালের মানুষের বা সেই সময়কার তৎকালীন প্রেক্ষাপটের মানুষের সব কিছুই কম বেশি জানতে পারি। এরপরে রয়েছে বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক আর জৈন ধর্মগ্রন্থ ছিল দ্বাদশ অঙ্গ উপাঙ্গ। এগুলি ছাড়াও আরও একাধিক গ্রন্থ রয়েছে, যেমন মহাবংশ, দীপবংশ, আর্য মঞ্জুশ্রী মূলকল্প, ভগবতী সূত্র, জৈন পরিশিষ্ট পার্বণ। এই গ্রন্থগুলো, এই বৌদ্ধ জৈনর এই ধর্মের এই গ্রন্থগুলো থেকে আমরা সেই সময়কার, যে সময় এই বৌদ্ধ জৈন ধর্মের উত্থান হয়, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, সেই সময়কার ভারতবর্ষের মানুষের ইতিহাস জানতে পারি, তাদের সামাজিক আচার আচরণ, তাদের রাজনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, ধর্মের বিষয়, এগুলো আমরা কিন্তু জানতে পারি। এরপরে রয়েছে বিভিন্ন জীবনচরিত। আমরা জানি যে বিভিন্ন রাজাদের যে রাজদরবারে একজন সভাকবি থাকতেন এবং সেই সভাকবি রাজার প্রশস্তি রচনা করতেন, রাজার জয় গাথা বা রাজার যেসব কীর্তিকলাপ সেগুলো কিন্তু রচনা করতেন বা একটা জায়গায় লিখতেন। এটা ছিল সেই সময়কার বলা যাচ্ছে যে জীবন চরিত,
কোনো একজন রাজার জীবনের উপরে সেটি লেখা। তো এই ধরনের অনেক জীবনচরিত আছে প্রাচীন ভারতে, যেমন হর্ষচরিত আছে হর্ষবর্ধনের, যেমন রামপালের উপর রামচরিত রয়েছে সন্ধ্যাকর নন্দীর লেখা। তো এরকম এই জীবনচরিত থেকেও কিন্তু আমরা সেই সময়কার অনেক ইতিহাস জানতে পারি। যদিও এখানে জীবনচরিতগুলো ভিতরে অনেক পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গি থাকে, তবুও কিন্তু ইতিহাসের তথ্য আমরা এখান থেকে অনেকটা পাই। এরপরে রয়েছে বিভিন্ন আঞ্চলিক ইতিহাস জানার জন্য আঞ্চলিক ইতিবৃত্ত, যেমন হচ্ছে কাশ্মীরের ইতিহাস জানার জন্য কলহনের রাস্তরঙ্গিনী রয়েছে, গুজরাটের ইতিহাস জানার জন্য সোমেশ্বরের রাসমেলা রয়েছে। তো এই যে মানে পার্টগুলো বললাম সাহিত্যিক উপাদানের মধ্যে, প্রথমে হচ্ছে বৈদিক সাহিত্য, তারপরে মহাকাব্য, পুরাণ, জীবনচরিত, সংস্কৃত সাহিত্য, আঞ্চলিক ইতিবৃত্ত, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ, এগুলো নিয়েই হচ্ছে দেশীয় সাহিত্যিক উপাদান। তাহলে এবার আসি বৈদেশিক সাহিত্যিক উপাদানে। দেখো প্রাচীনকাল থেকেই আমাদের দেশে ভারতবর্ষে বিভিন্ন দেশের ধর্মপ্রচারক, বণিক, ব্যবসায়ী বা হয়তো ভ্রমণকারী, পর্যটক এরা কিন্তু ভারতবর্ষে আসছেন। তাই তারা ভারতবর্ষে এসে বহুদিন এখানে থেকে এখানকার আবহাওয়া বা এখানকার রীতি কালচারের সঙ্গে তারা অনেকটা অভ্যস্ত হয়ে এই দেশ সম্পর্কে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে তারা কিন্তু অনেক গ্রন্থ লিখেছেন, অনেকেই আছে এমন। তা প্রথমে এরকম বলা যায় গ্রিক দেশের কথা। তো গ্রিক দেশের হেরোডোটাস, যিনি ইতিহাসের জনক বলা হয় যাকে, হেরোডোটাস কখনও ভারতে আসেননি, তবুও তিনি ভারত সম্পর্কে নানা ধরনের তথ্য সংগ্রহ করে তিনি লিখেছিলেন ভারতের ইতিবৃত্ত, ভারতের ইতিহাস। এরপরে 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, গ্রিক বীর আলেকজান্ডার। তার 3 জন অভিযান সঙ্গী ছিল ওনেসিক্রিটাস, অ্যারিস্টোবুলাস এবং নিয়ারকাস। তারা লিখেছেন আলেকজান্ডারের জীবনী, সেখান থেকেও কিন্তু আমরা ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। এছাড়া রয়েছে ডিওডোরাসের বিবলিওথেকা হিস্টোরিকা, জাস্টিন, এরিয়ান, টলেমির ভূগোল থেকে আমরা ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগরের বাণিজ্যিক ইতিহাস জানতে পারি। গ্রিক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, সেখান থেকেও আমরা ভারত মহাসাগরের ইতিহাস জানতে পারি। এরপরে রয়েছে রোমান ঐতিহাসিক কুইন্টাস কার্টিয়াসের লেখা বা প্লিনির লেখা ন্যাচারাল হিস্ট্রি বা প্রাকৃতিক ইতিহাস, যেগুলো থেকে কিন্তু আমরা সেই সময়কার তৎকালীন প্রেক্ষাপটে ভারতবর্ষের ইতিহাস আমরা এখান থেকে পাই। এরপরে যে দেশের কথা বলতে হয় সেটি হচ্ছে চীন দেশ থেকেও কিন্তু প্রাচীনকালে অনেক ধর্ম প্রচারক বা পর্যটক ভারতবর্ষে এসেছেন। যেমন ফাইন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, গুপ্ত সম্রাট। যেমন হিউয়েনসাং এসেছেন হর্ষবর্ধনের সময়, এনারা লিখেছেন ফোকুওকি, শিউকি। এরপরে ইৎসিং এসেছেন অনেক পরে। তারপর আরও পরে এসেছেন তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথ, যিনি লিখেছিলেন ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম, যে গ্রন্থগুলো থেকে আমরা কিন্তু সেই সময়কার আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ভারতবর্ষের অনেক কিছু জানতে পারি। তো এইগুলো নিয়েই হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান। আরও একটি দেশ রয়েছে, যেমন হচ্ছে আরব দেশের অনেক পর্যটক ভারতবর্ষে এসেছেন। যেমন আরবীয় পর্যটক সুলেমান দেবপালের সময় ভারতবর্ষে এসেছেন, আল বিলাদুরি এসেছেন, হাসান নিজামি এসেছেন, আল বেরুনি এসেছেন মামুদের সাথে 1027। এই আল বেরুনি লিখেছিলেন তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ, এই গ্রন্থ থেকে কিন্তু ভারতবর্ষের অনেক ইতিহাস জানা যায়। তাহলে এই যে গ্রিক দেশের পর্যটকদের বিবরণ, রোমান পর্যটকদের বিবরণ, চৈনিক, তিব্বতীয়, আরবীয়, এই সব দেশগুলোর পর্যটকদের বিবরণ থেকে আমরা কিন্তু সেই সময়কার ভারতবর্ষের ইতিহাস জানতে পারি। তো এগুলো সামগ্রিকভাবে নিয়েই হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান। আর আগে বললাম দেশীয় সাহিত্যিক উপাদান, আর এটি হচ্ছে বৈদেশিক সাহিত্যিক উপাদান। এই দুটি একত্রিত করলে তৈরি হবে সাহিত্যিক উপাদান। এখন এখান থেকে এই মডিউল থেকে কি প্রশ্ন আসতে পারে? প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের ইতিহাস জানার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কী। সেখানে লিপি বা মুদ্রাকে মেনশন করতে পারে বা এগুলো শর্টে টিকাতে আসতে পারে। তারপর সেকেন্ড কোশ্চেন যেটা, যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে সাহিত্যিক উপাদানের গুরুত্ব কতখানি, বা বলতে পারে দেশীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব কতখানি, বা শর্টে আসতে পারে টিকাতে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব কতখানি। তা এগুলো নিয়েই ছিল আমাদের প্রথম মডিউল, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন। এরপরে আমরা আসছি সেকেন্ড মডিউল, যেখানে বলা হচ্ছে শিকারী যাযাবর মানুষের খাদ্য উৎপাদক হয়ে ওঠা। তাহলে এই জায়গাটায় আমরা দেখব যে প্রাগৈতিহাসিক যুগের কথা বলছিলাম, আমাদের সেখান থেকে শুরু করতে হবে। দেখো প্রাগৈতিহাসিক যুগ, যে যুগের ইতিহাস আমরা জানতে পারি না, তো এই যুগের মানুষ
মানে এই প্রাগৈতিহাসিক যুগ শুরু হয়েছে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2,60,000 বছর আগে থেকে, যে সময় মানুষ বনে জঙ্গলে বাস করত, পশুর সাথে একত্রিত হয়ে থাকতো, পশুর সাথে লড়াই করে নিজেদের অস্তিত্ব তারা টিকিয়ে রাখতো এবং খাদ্যের তাড়নায় পশু হত্যা করে, পাথর ছুঁড়ে পশু হত্যা করে সেই মাংস খেয়ে তারা জীবন ধারণ করত। এবং মানুষের কোনো বসবাসের নির্দিষ্ট কোনো স্থায়ী ঠিকানা ছিল না, খাদ্যের সন্ধানে মানুষ কিন্তু ঘুরে বেড়াতো যাযাবরের মতো। এবং মানুষ ছিল শিকারী, পশু হত্যা করে শিকার করে সেই পশুর মাংস খেয়ে তারা তাদের জীবন বাঁচাতো। মানুষের মাথার উপরে ছাদ ছিল না, মানুষ খোলা আকাশের মাঠে ঘাটে মানুষ থাকতো, গুহার মধ্যে থাকতো, গাছের ডালে বাস করতো, মানুষের কোনো পোশাক নেই। মানুষের একটাই অবলম্বন, সেটি হচ্ছে মানুষের হাতে কিন্তু পাথরের একটি অস্ত্র আছে বা পাথর আছে, যে পাথর দিয়ে সে পশুকে হত্যা করে খাচ্ছে। তা মানুষ ছিল কি তাহলে? শিকারী এবং যাযাবর। এই শিকারী যাযাবর মানুষ 2.5 লক্ষ বছর ধরে বনে জঙ্গলে এইভাবে কাটিয়েছে। এই সময় মানুষের কিন্তু আভ্যন্তরীণ পরিবর্তন ছাড়া কোনো রকম বাহ্যিক পরিবর্তন আসেনি। বাহ্যিক পরিবর্তন বলতে মানুষ কোনো উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে পারেনি, কোনো কিছু আবিষ্কার করতে পারেনি। মানুষের আভ্যন্তরীণ কিছু পরিবর্তন এই সময় শুধুমাত্র হয়েছিল। আভ্যন্তরীণ পরিবর্তন বলতে আমরা জানি যে মানুষ এসেছে বনের বানর বা এপ থেকে। তারপরে সেই মানুষের ল্যাজ ছিল, হাত লম্বা ছিল, চোয়াল লম্বা ছিল, মাথা বড় ছিল। এগুলো আস্তে আস্তে দীর্ঘ বিবর্তন হতে হতে এগুলো মানুষের কিন্তু পূর্ণাঙ্গ যে রূপ বা পূর্ণাঙ্গ যে গঠন, সেই গঠনটা কিন্তু মানুষ পায়। সেটা এই প্রসেসিংটা চলে 2.5 লক্ষ বছর ধরে, প্রাগৈতিহাসিক যুগে। মানুষের এই সময় এই যে মানুষের এই যে শারীরিক গঠনের পরিবর্তন, এগুলোকে কিন্তু বিজ্ঞানসম্মত অনেক নাম রয়েছে। আমরা ক্লাস 11-12 বইতে কিন্তু এগুলো আমরা পাই, যেমন হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, দক্ষ মানুষ, বুদ্ধিমান মানুষ, অত্যাধুনিক মানুষ। এই পর্যায়টা কিন্তু চলতে থাকে। তা মানুষের যে 2.5 লক্ষ বছর ধরে বনে জঙ্গলে কাটিয়েছে, এবং এই সময় মানুষ শুধুমাত্র পাথরের অস্ত্র ব্যবহার করেছে, এবং এই সময়টা এই পাথরের অস্ত্র এই দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য ঐতিহাসিকরা এই যুগটাকে বলছে স্টোন এজ বা পাথরের যুগ। এই পাথরের যুগেরও আবার 3টি ভাগ রয়েছে: প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ বা মিসোলিথিক এজ, নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। এখন প্রাচীন প্রস্তর যুগের এই 2.5 লক্ষ বছরের সময়সীমা, মধ্যপ্রস্তর যুগের 5,000 বছরের সময়সীমা এবং নব্যপ্রস্তর যুগের 1,000 বছরের সময়সীমা। এখন প্রাচীন প্রস্তর যুগের মানুষের কোনো রকম পরিবর্তন আসেনি, শারীরিক কোনো রকম পরিবর্তন ছাড়া কোনো রকম বৌদ্ধিক যে পরিবর্তন, বুদ্ধির যে পরিবর্তন, সেটা কিন্তু মানুষের মধ্যে আসেনি। মধ্যপ্রস্তর যুগে মানুষের এই যে জীবনও তেমন কোনো পরিবর্তন নেই। এ যুগে মানুষের পরিবর্তন বলতে মানুষ যেই পাথরের অস্ত্রগুলো ব্যবহার করতো, এক্ষেত্রে কিছুটা পরিবর্তন কিন্তু আসে। আগে বড় বড় পাথর ছুঁড়ে পশু হত্যা করতো, এখন সেই পাথরের হাতিয়ারগুলো আকারে একটু ক্ষুদ্র বা ছোট হয়। তাই এই যুগের আরেক নাম মাইক্রোলিথিক এজ, ক্ষুদ্র পাথরের যুগ বলা হয়, ক্ষুদ্রাস্যীয় আয়ুধ বলা হয়। আয়ুধ মানে পাথরের হাতিয়ার। এখন এই ক্ষুদ্র পাথরের যুগের মানে মধ্যপ্রস্তর যুগের পরে আসছে নব্যপ্রস্তর যুগ। এই যুগে, এই নব্যপ্রস্তর যুগে, নতুন পাথরের যুগে প্রথম যে পরিবর্তন মানুষের মধ্যে আসে, সেটি হচ্ছে এই যে পাথরের অস্ত্রগুলো আরও বেশি ধারালো, সূক্ষ্ম হয় এবং অস্ত্রের আকার ধারণ করে। মানুষ চাচালি, বাটালি বা আরও অনেক রকম পাথরের ঘষামাজা করে কিন্তু এই অস্ত্রগুলো মানুষ তৈরি করে বা মডিফাই করে। এবং এরপরে মানুষের জীবনে যেটা পরিবর্তন আসে এই নব্যপ্রস্তর যুগে, যে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে। মানুষ প্রথম যেখানে চাষবাস শিখছে, মেয়েরাই প্রথম চাষবাসটা শেখে। এখন এই চাষবাস শেখার ফলে মানুষ খাদ্য উৎপাদন করছে, মানুষ খাদ্যকে প্রোডাকশান করছে। মানুষের আর খাদ্যের সন্ধানে খাদ্য সংগ্রহ করতে হচ্ছে না। আগে ছিল মানুষ খাদ্য সংগ্রাহক, কিন্তু এখন সে হয়ে উঠছে খাদ্য উৎপাদক। তাহলে এই একটা বিরাট পরিবর্তন। 2.5 লক্ষ বছর ধরে মানুষ শুধু খাদ্য সংগ্রহ করেছে, কিন্তু এখন কি করছে? মানুষ খাদ্য উৎপাদক হচ্ছে, মানুষ প্রোডাকশান করছে। এই একটা বিরাট পরিবর্তন কিন্তু এই যুগে হচ্ছে। এবং এই যুগে মানুষ নদীর ধারে জল এবং মাছের সুবিধার জন্য তারা এখানে নদীর ধারে কিন্তু তারা ঘরবাড়ি বানাচ্ছে। এই প্রথম তারা ঘরবাড়ি বানাতে শিখছে এবং গ্রাম গড়ে তুলছে, কৃষিভিত্তিক গ্রামীণ সমাজ। ভারতবর্ষের সভ্যতার উন্মেষ ঘটছে এই প্রথম এই পাথরের নব্যপ্রস্তর যুগে এসে। এবং এই নব্যপ্রস্তর যুগে আরও কিছু কিছু পরিবর্তন আসে মানুষের জীবনে। যেমন মানুষ এই যুগে আগুনের আবিষ্কার শেখে, আগুনকে আবিষ্কার করে মানুষ। তারপর এই যুগে মানুষ কুমোরের চাকা আবিষ্কার করে।
যে সভ্যতার অগ্রগতির প্রতীক কিন্তু এই হুইল বা চাকা। মানুষ এই যুগে জলযান নৌকা আবিষ্কার করে, মানুষ এই যুগে বস্ত্রকে বয়ন করতে শেখে। তাই এত কিছু পরিবর্তন কিন্তু এই যুগেই হচ্ছে, এই নব্যপ্রস্তর যুগে হচ্ছে। এই জন্য এই যুগটাকে ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে এই যুগটাকে বলেছে নব্যপ্রস্তর যুগের বিপ্লব। বিপ্লব মানে রিভলিউশন, যেমন ফরাসি বিপ্লব, রিভলিউশন, ফ্রেঞ্চ রিভলিউশন, যেখানে একটা বিরাট পরিবর্তন ঘটে। তো এক্ষেত্রেও তাই তিনি এই সামগ্রিক এই পরিবর্তনটাকে তিনি বলছেন বিপ্লব। কেন বিপ্লব? কারণ প্রাচীন প্রস্তর যুগের মানুষের এই যে এই দীর্ঘদিন ধরে যে একরকমভাবে চলে আসা, কোনো রকম কোনো উদ্ভাবনী শক্তি নেই। নব্যপ্রস্তর যুগে এসে মানুষ কিন্তু অনেক কিছু আবিষ্কার করছে। তো এই পরিবর্তনের জন্য, এই একটা বিরাট রিভলিউশনের জন্য এটাকে বিপ্লব বলা হচ্ছে, ভি গর্ডন চাইল্ড বলেছেন। এবং আমাদের ভারতীয় ঐতিহাসিক আলিগড় বিশ্ববিদ্যালয়ের ইরফান হাবিব তার ফ্রি হিস্ট্রি গ্রন্থে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে এই জায়গাটায় এই যে শিকারী যাযাবর মানুষ ছিল আগে, এখন সে হয়ে গেল খাদ্য উৎপাদক, সে সভ্যতার জন্ম দিল। তাহলে এই ইউনিট থেকে, এই মডিউল 2 থেকে তাহলে কী কী প্রশ্ন হতে পারে? প্রশ্ন এটাই হতে পারে, প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, বা নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, বা বলতে পারে যে নব্যপ্রস্তর যুগকে কেন বিপ্লব বলা হচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি যে এই যে প্রতিটি প্রস্তর যুগের 3টি প্রস্তর যুগ, প্রতিটি প্রস্তর যুগকে কিন্তু আবার বিভিন্ন উপপর্বে ভাগ করা আছে। যেমন উচ্চ পুরাপ্রস্তর যুগ, নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ, এরকম পাটে পাটে কিন্তু ভাগ করা আছে। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে মডিউল 2তে কী আছে, বা শিকারী মানুষ, যাযাবর মানুষ কীভাবে খাদ্য উৎপাদক হয়ে উঠছে এবং কিভাবে তারা ঘরবাড়ি বানিয়ে বসতি স্থাপন করে তারা তাদের সেই যাযাবর জীবনটা পরিত্যাগ করছে এবং ভারতবর্ষের সভ্যতার উন্মেষ ঘটাচ্ছে। এর পরের মডিউলে আমরা আসব সিন্ধু সভ্যতা। এই যে নব্যপ্রস্তর যুগের মানুষ ঘরবাড়ি বানালো, নদীর ধারে গ্রাম গড়ে তুলল, কোথায়? ভারতের উত্তর পশ্চিম দিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ঝোব উপত্যকায় মেহেরগড় বলে একটি জায়গা, যেখানে তারা প্রথম ঘরবাড়ি বানিয়েছিল। মেহেরগড় এবং তার পার্শ্ববর্তী অঞ্চল জালালাবাদ, ইউসুফজাই, রানাগুন্ডাই, তক্ষশিলা, এরকম একটা বড় এরিয়া করে একটা জায়গা নিয়ে কিন্তু এই সভ্যতার উন্মেষ ঘটে। ভারতবর্ষে প্রথম সভ্যতার উন্মেষ ঘটছে। তবে আমরা এটা জানতাম না, আজ থেকে 60 বছর আগে এই ঘটনা কিন্তু আমাদের জানা ছিল না। 1974 সালে ফ্রাসোয়া জারিস, ফরাসি প্রত্নতাত্ত্বিক এবং তৎকালীন পাকিস্তানের প্রত্ন বিভাগের প্রধান রিচার্ড মিডো, এই দুজনের সহায়তায় এই সভ্যতাটি আবিষ্কৃত হয় এবং এনারা এই সভ্যতাটি আবিষ্কার করে আমাদের সামনে তুলে ধরেন। তা মেহেরগড় সভ্যতাটি 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, মানে 5000 বছর টিকে ছিল এবং এই সভ্যতা আজ ধ্বংসপ্রাপ্ত, মাটির তলায় ভূলুণ্ঠিত। প্রত্নতাত্ত্বিকরা এটা খনন কার্যের ফলে এখানে 7টি স্তর বা লেয়ার কিন্তু এখানে পাওয়া গেছে এবং বিভিন্ন এক একটা লেয়ারে এক একটা আবিষ্কারের সন্ধান পাওয়া গেছে। এই 5000 বছর ধরে মেহেরগড়ের মানুষেরা আবিষ্কার করেছে পাথরের জাতা, শস্য পেশাইয়ের জন্য তারা বিভিন্ন দামি পুঁথির অলঙ্কার বা দামি পাথর তারা অলঙ্কার হিসেবে ব্যবহার করতে শিখেছে। এই সময় তারা কার্পাস বস্ত্র বা কার্পাস চাষের প্রচলন করিয়েছে এবং গম চাষেরও প্রচলন করিয়েছে এই সময়টার মধ্যে। এই 5000 বছর মধ্যে মেহেরগড় সভ্যতার মধ্যে মেহেরগড় সভ্যতার মানুষেরা রোদে পোড়ানো ইট দিয়ে কিন্তু 1 তলা 2 তলা 3 তলাও বাড়ি বানিয়েছে। এখন এই মেহেরগড় সভ্যতাটি তো একসময় ধ্বংসপ্রাপ্ত হয় 2500 খ্রিস্টপূর্বাব্দে। কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়? প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণ বলতে এখানে আবহাওয়ার একটা জলবায়ুর ব্যাপক পরিবর্তন, মাটিতে লবণের ভাগ বেড়ে যাওয়া, মরুভূমির সম্প্রসারণ ঘটানো ইত্যাদি কারণে এই সভ্যতাটি ধ্বংসপ্রাপ্ত হয়। তখন এখানকার মানুষেরা, এই মেহেরগড়ের মানুষেরা নিজেদের জীবন জীবিকার সন্ধানে ভারতবর্ষের আরও পূর্ব দিকে সিন্ধু নদীর তীরে তারা চলে আসে। যে সিন্ধু নদী আরব সাগর থেকে উত্থিত হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে ভারতের পাঞ্জাব প্রদেশের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে এবং এই সিন্ধু নদীর কিন্তু আবার 6টি শাখা নদী আছে। এই 6টা শাখা নদী এবং সিন্ধু নদীকে একসাথে বলা হয় সপ্ত সিন্ধু। এই সপ্ত সিন্ধু অঞ্চলটি প্রায় 11 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার একটি বড় বেল্ট। এই অঞ্চলে এসে মেহেরগড়ের লোকেরা এখানে কিন্তু ঘরবাড়ি বানিয়ে এখানেই তারা বসতি স্থাপন করে। ঐতিহাসিকরা বলছেন যে প্রায় 1500টি নগর বা এরকম
বসতির নিদর্শন পাওয়া গেছে এই সিন্ধু সভ্যতায়। তো এই ১৫০০টি নগরের মধ্যে প্রথম যে নগরটি আবিষ্কৃত হয় সেটি হচ্ছে হরপ্পা। ১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি এটি আবিষ্কার করেন এবং তার পরের বছর ১৯২২ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। যেহেতু এর প্রধান কেন্দ্র হিসাবে ধরা হয়েছে হরপ্পা এবং প্রথম এটি আবিষ্কৃত হয়, তাই এই সভ্যতার আরেকটি নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। যেহেতু সিন্ধু নদীর তীরে গড়ে উঠছে তাই এর নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। যা সিন্ধু সভ্যতা তাই কিন্তু হরপ্পা সভ্যতা। এখন এই হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু অত্যাধুনিক ছিলেন। কিভাবে অত্যাধুনিক ছিলেন? যে এই হরপ্পা সভ্যতার যারা প্রতিবেশী সভ্যতাগুলো ছিল, যেমন মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, আক্কাদীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, এতগুলো সভ্যতার মধ্যে কিন্তু সব থেকে বড়, প্রায় মিশরীয় সভ্যতা থেকে প্রায় ২০ গুণ বড় এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। এবং সিন্ধু সভ্যতার মানুষেরা এক উন্নত জীবনযাপন প্রণালী তারা তাতে অভ্যস্ত ছিল। সিন্ধুবাসীরা আগুনে পোড়ানো ইট দিয়ে তারা পাকা বাড়ি বানিয়েছিল। প্রতিটি বাড়িতে শোয়ার ঘর, থাকার ঘর, রান্নাঘর এবং উঠান, কুয়ো ঘর সব কিন্তু সেপারেট করে করে তারা বানিয়েছিল। এবং পুরো শহরটা তারা পরিকল্পনা মাফিক বানিয়েছিল। বড় চওড়া রাস্তা, সেখান থেকে গলিপথ, সরু পথ, রাস্তার দুধারে ইট দিয়ে বাঁধানো ফুটপাত, সেখানে নর্দমার উপরে ঢাকনা, নর্দমা পরিষ্কার করার জন্য ম্যানহোল, শোকপিট, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ডাস্টবিন, এরকম একটা উন্নত পরিকাঠামো কিন্তু তারা তৈরি করেছিল। এবং তারা শস্যাগার বানিয়েছিল, তারা স্নানাগার বা সুইমিং পুল বানিয়েছিল, রাস্তায় গ্যাসের আলো দিয়েছিল। এবং এটাও জানা যাচ্ছে যে সে সিন্ধুবাসীরা বিশেষ করে মেয়েরা তারা বিভিন্ন উৎসবে লিপস্টিক বা ভ্যানিটি ব্যাগও তারা কিন্তু ব্যবহার করতেন। এখন এই সিন্ধুবাসীদের উপরে আমাদের কোন বিষয়গুলো পড়তে হয়? সিন্ধুবাসী সভ্যতার কীভাবে বিস্তার হলো, সিন্ধু সভ্যতার কীভাবে উৎপত্তি হলো, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলো কী, সিন্ধু সভ্যতার এই যে নগর পরিকল্পনাটা কেমন, সিন্ধুবাসীদের কৃষি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের শিল্প, তাদের ধর্ম। সিন্ধু ধর্ম পড়তে কেন সিন্ধু সভ্যতায় প্রথম প্রতীক পূজা, কোনো সিম্বলকে সামনে রেখে পূজা করা এর নিদর্শন কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন পাথরের মূর্তিকে তারা পূজা করতেন, বা যোনি পূজা, লিঙ্গ পূজা, বা বিভিন্ন প্রতীককে পূজা করা, হ্যাঁ, গাছকে পূজা করা, সাপকে পূজা করা, পাথরের মূর্তিকে মাতৃজ্ঞানে পূজা করা, এইসব কিন্তু এই সভ্যতায় ছিল। এবং পশুপতি শিবের যে শিলমোহর সেটাও কিন্তু সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে। তাহলে সিন্ধু সভ্যতা থেকে এই যে মডিউল 3 যে আমাদের সিন্ধু সভ্যতা রয়েছে, এই সিন্ধু সভ্যতা থেকে আমরা তাহলে কি কি পড়ব, মানে কোশ্চেন কি কি হতে পারে? কোশ্চেন এটাই হতে পারে যে সিন্ধু সভ্যতার উৎপত্তি বিস্তার শর্টে আসতে পারে টিকাতে, সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি কি বড়তে আসতে পারে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনাটি কেমন ছিল বড়তে আসতে পারে, সিন্ধু সভ্যতার পতনটা কীভাবে হলো, সেই সিন্ধু সভ্যতা ৩০০০ খ্রিস্টপূর্বাব্দে শুরু হলো এবং ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে এটি ধ্বংস হলো। প্রায় ১৫০০ বছর এই সভ্যতা টিকে থাকার পরে কিভাবে ধ্বংস হলো এই সভ্যতাটি, সেটা একটা বড় প্রশ্ন। এখন তাহলে এই হচ্ছে এখান থেকে প্রশ্ন। এবার আমরা আসি পরের মডিউল হচ্ছে উত্তরণের পর্ব বা আর্য সভ্যতা। দেখো, সিন্ধু সভ্যতার ধ্বংসের কথা বলছিলাম। কিভাবে ধ্বংস হলো সিন্ধু সভ্যতা ধ্বংস হয় মূলত প্রাকৃতিক কারণ বলতে এই যে সিন্ধুবাসীরা প্রচুর পরিমাণে গাছ কেটে সেই ইট পোড়াতো, এর ফলে প্রাকৃতিক ভারসাম্য কিন্তু নষ্ট হয়, জলবায়ুর ব্যাপক পরিবর্তন হয়, মাটিতে লবণের ভাগ বেড়ে যায়, এছাড়া খরা, বন্যা, মহামারী, হচ্ছে মরুভূমির সম্প্রসারণ, এগুলো ঘটতে থাকে। এইভাবে যখন সিন্ধু সভ্যতা জর্জরিত, ঠিক সেই সময় এক বৈদেশিক আক্রমণকারী এই উত্তর পশ্চিম দিক দিয়ে সিন্ধু অঞ্চলে এসে আক্রমণ করে। এই বৈদেশিক আক্রমণকারী হচ্ছে আর্য, তাদের বলা হয় আর্য। এই আর্যরা ঘোড়ার পিঠে করে হাতে লোহার তরবারি নিয়ে তারা এই অঞ্চলে এসে আক্রমণ করে। এই ঘোড়া আর লোহা তরবারি দুটো জিনিসই কিন্তু সিন্ধুবাসীদের অজানা ছিল। তাই স্বাভাবিকভাবে সিন্ধু সভ্যতার পতন ঘটে এবং এই স্থানে গড়ে ওঠে আর্য সভ্যতা। এই সিন্ধু অঞ্চলে গড়ে ওঠে আর্য সভ্যতা। এই আর্যদের প্রধান ধর্মগ্রন্থ ছিল বেদ, এবং বেদকে কেন্দ্র করে আর্যদের সমগ্র জীবনটা কিন্তু অতিবাহিত হতো। তাই এই আর্য সভ্যতার আরেক নাম বৈদিক সভ্যতা। এখন এই বৈদিক সভ্যতাকেও আবার ঐতিহাসিকরা দুটি ভাগে ভাগ করেছেন। বৈদিক সভ্যতা শুরু হচ্ছে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, একটা আনুমানিক সময়সীমা এখানে ধরা হয়েছে। এর মধ্যে প্রথম
1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়সীমাটাকে বলা হচ্ছে ঋগ বৈদিক যুগ। এই সময়টায় এই আর্যরা এই সপ্তসিন্ধু অঞ্চলেই ছিল এবং তারা ঋগ্বেদ রচনা করেছিল। এরপরে পরবর্তী বৈদিক যুগ, যেটা 900 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এই সময় কিন্তু এই আর্যরা সপ্তসিন্ধু অঞ্চল থেকে বেরিয়ে এসে ভারতবর্ষের আরও পূর্ব দিকে তারা তাদের সভ্যতাকে বিস্তার ঘটায় গঙ্গা এবং যমুনা নদীর দোয়াব অঞ্চল সংলগ্ন এরিয়ায়। এখন বিষয়টা হচ্ছে এখানে প্রথমেই যে প্রশ্ন যে আর্য সভ্যতার উপরে, যে আর্য বিতর্কটি কী না, এই যে আর্যরা বিদেশ থেকে বাইরে কেউ বলছেন ইউরোপ থেকে এরা এসেছিলেন, আবার অনেকে বলছেন যে এই আর্যরা ছিলেন ভারতীয়। তাহলে আর্যরা ভারতীয় না বিদেশি, এটা নিয়েই কিন্তু বিতর্ক এবং যে সমস্যার সমাধান আজও পর্যন্ত হয়নি। আরেকটি সমস্যা আছে, আর্য কথাটা কি কোনো গোষ্ঠীর নাম না কোনো ভাষার নাম? একদল ঐতিহাসিকরা বলছেন যে ইন্দো ইউরোপীয় যে ভাষা আছে পৃথিবীতে, সেই ভাষার 7টি ভাষা, তার একটি ভাষায় যে কথা বলে সেই হচ্ছে আর্য। এখন আর্য অনেকে বলছে জাতিবাচক অর্থে, কেউ বলছে ভাষাগত অর্থে। তা এটা নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। তা এই নিয়েই কিন্তু হচ্ছে আর্য বিতর্ক, যেটা শুরুতেই রয়েছে। এখন এই আর্য সভ্যতা থেকে কি পড়তে হয়? বেসিক্যালি পড়তে হয় এই যে ঋগ বৈদিক যুগের কথা বললাম, ঋগ বৈদিক যুগের আর্যদের সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং ধর্ম, এই 4টি বিষয় কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে কি কি পরিবর্তন এলো, এটাই কিন্তু মূল পড়ার বিষয়। এছাড়া আর্য সভ্যতার উপরে অনেক প্রশ্ন আছে, যেমন আর্যরা বেদ রচনা করে, বেদের 4টি ভাগ ঋক, সাম, যজু, অথর্ব, এবং এই বেদ, ষড়দর্শন, বিভিন্ন স্মৃতিশাস্ত্র বা আরও অন্যান্য যেসব বেদাঙ্গ রয়েছে, এগুলো নিয়ে একত্রিত করে কিন্তু বৈদিক সাহিত্য, যেটা কিন্তু টিকায় আসতে পারে। এই ঋগ বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে কী কী পরিবর্তন আসে, এগুলো কিন্তু পড়তে হয়। এবং ঋগ বৈদিক যুগের ধর্ম, যে হিন্দু ধর্মের উত্থান, এই কিন্তু ঋগ বৈদিক যুগেই বেদকে কেন্দ্র করেই হিন্দু ধর্মের আবর্তিত হয়েছে। তো সেই বিভিন্ন দেবদেবীর ইতিহাস আছে এখানে, তাদের উত্থান, তাই এখানে ধর্মটা পড়তে হয় ভালো করে। এখন বৈদিক সভ্যতা, তাহলে বৈদিক সভ্যতা থেকে আমাদের ক্লিয়ার হলো যে কি কি আমাদের পড়তে হবে। তাহলে এখানে উত্তরণের পর্ব কথাটি আসছে কি করে? উত্তরণের পর্ব এই যে সিন্ধু সভ্যতা ছিল, সেখান থেকে ভারতীয় সভ্যতা আরও এগিয়ে আমরা আর্য সভ্যতায় চলে এলাম, তাই এটাকে বলা হচ্ছে উত্তরণ। একটা সেটেলমেন্টের কথা এখানে কিন্তু বলা হচ্ছে। এখন এখানে আরও কিছু কিছু বিষয় আমাদের পড়তে হয়। এই যে আমরা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে চলে এলাম, পরবর্তী বৈদিক যুগের শেষে, এই সময় এই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এই যে আর্যরা ভারতবর্ষের পূর্ব দিকে গঙ্গা যমুনার নদীর ধারে বিভিন্ন পাড়ে গিয়ে তারা কিন্তু বসতি স্থাপন করে, গ্রাম গড়ে তোলে তারা, এবং এই গ্রামে ভিতরে বিভিন্ন গ্রামের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য চলতে থাকে, এবং এই ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে বিভিন্ন নগর গড়ে ওঠে, জনপদ গড়ে ওঠে, অনেক জনপদ গড়ে ওঠে। তার মধ্যে যেগুলো বড় আকারে অনেক বড়, সেগুলোকে বলা হয় মহাজনপদ। তা ভারতবর্ষে সেই সময় উত্তর ভারতে গঙ্গা নদীকে কেন্দ্র করে প্রায় 15টি জনপদ, মানে মহাজনপদ, এবং দক্ষিণ ভারতে গোদাবরী তীরে একটি মহাজনপদ, মোট এই 16টি জনপদ কিন্তু গড়ে ওঠে, যাকে আমরা বলছি ষোড়শ মহাজনপদ। তো এই যুগের আরেকটি নাম, মানে এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের আরেক নাম ষোড়শ মহাজনপদের যুগ। এই ষোড়শ মহাজনপদের যুগে এই যে 16টি মহাজনপদ, এগুলো আমাদের ভালো করে পড়তে হয়। এগুলোর নাম আছে কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, চেদি, মৎস্যবল্ল। প্রত্যেকটি মহাজনপদে আর্যদের কোনো না কোনো গোষ্ঠী কিন্তু বসবাস করতো, এবং তাদের একজন রাজা ছিলেন, রাজার আবার রাজধানীও ছিল। তা এগুলো ছোটো আকারের এক একটা রাজ্য, এক একটা ডিস্ট্রিক্ট এরিয়া যেমন হয়, ঠিক সেরকম একটা ছোটো ছোটো কিন্তু রাজ্যের আকার ধারণ করেছিল। এই প্রথম ভারতবর্ষে কোনো রাজনৈতিকভাবে কোনো একক গড়ে উঠছে, ভারতবর্ষে কোনো ছোটো ছোটো রাজ্য গড়ে উঠছে। এর আগে কিন্তু এই জিনিস হয়নি, এই যে ছোটো ছোটো অঞ্চলে এক একটা রাজনৈতিক শক্তি হিসাবে মাথাচাড়া দিয়ে ওঠা, এটা ভারতবর্ষের প্রেক্ষাপটে এই প্রথম এই ষোড়শ মহাজনপদের যুগে হচ্ছে। এই সময় আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সেটি হচ্ছে এই যে ষোড়শ মহাজনপদের যুগে এই যে বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম, বৈদিক যুগের বর্ণপ্রথা আছে। বর্ণপ্রথা মানে সমাজে যে 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু ধর্মে এই বর্ণপ্রথা। এখন এই ব্রাহ্মণ্য ধর্মের পরিচালনা করতেন ব্রাহ্মণরা, এবং তারাই ছিলেন বর্ণশ্রেষ্ঠ, এবং ধর্মীয় আধিপত্য তাদেরই ছিল।
এবং সমাজে তারাই ছিলেন সমস্ত সম্মানের অধিকারী। বাকি 3টি শ্রেণী কিন্তু এই জিনিসটা আর মানতে পারছিল না, ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররা। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে। এছাড়া তাদের মনে ধর্ম নিয়ে একটা জিজ্ঞাসা ছিল, তারা ঈশ্বরকে জানতে চেয়েছিল, ঈশ্বরের সান্নিধ্য পেতে চেয়েছিল। কিন্তু ঋগ্বেদ যেহেতু সংস্কৃততে লেখা, সাধারণ মানুষ এই সংস্কৃত ভাষা বুঝতে পারতেন না, কারণ সাধারণ মানুষের ভাষা ছিল পালি প্রাকৃত। তাই তাদের মধ্যে একটা ধর্মীয় জিজ্ঞাসা কিন্তু ছিল, যে জিজ্ঞাসার উত্তর কিন্তু তারা পাচ্ছিল না এই বৈদিক হিন্দু ধর্ম থেকে। তাই তারা কিন্তু একটা প্রতিবাদ করে, একটা ধর্মীয় প্রতিবাদ করে এই ব্রাহ্মণদের বিরুদ্ধে। তাই গড়ে ওঠে প্রতিবাদী ধর্ম আন্দোলন। এই সময় গড়ে ওঠে প্রতিবাদী ধর্ম আন্দোলন। তার একটা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট আছে। এবং এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের মধ্য দিয়ে নতুন কিছু ধর্ম ভারতবর্ষে কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে, যেমন গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম, মহাবীরের জৈন ধর্ম। এছাড়া আরও অনেক ধর্ম আছে, যেমন গোসল মাস্করি পুত্রের আছে আজীবিক ধর্ম। তাহলে আমাদের এখানে পড়তে হয় এই বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্য এবং এদের কী পার্থক্য রয়েছে। এই যে প্রতিবাদী ধর্ম আন্দোলনের কথা বলছি, প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপটটা কী, এগুলো কিন্তু আমাদের এখানে পড়তে হবে পাশাপাশি। আমরা ছিলাম কোথায় না, আমরা ছিলাম ষোড়শ মহাজনপদে, যেখানে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল। তার মধ্যে মগধ জনপদ, যেটি গঙ্গা এবং সোন নদীর সঙ্গমে গড়ে উঠেছিল। এই মগধ বাকি জনপদগুলো একে একে দখল করে তাদের উপরে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে ভারতবর্ষে একটা সাম্রাজ্য গড়ে তোলে। ভারতবর্ষে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে মগধ সাম্রাজ্য। যে মগধ সাম্রাজ্যে কিন্তু 4টি রাজবংশ পরপর রাজত্ব করে। এখন এই মগধ সাম্রাজ্য কিভাবে গড়ে উঠলো, বাকিগুলো কেন গড়ে উঠতে পারলো না, মগধকে কেন্দ্র করে কেন গড়ে উঠলো, এটাই কিন্তু প্রশ্ন। যে মগধের এই উত্থানের পিছনে অনেকগুলি কারণ আছে। প্রথম কারণ ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ বলতে মগধ এমন একটি জায়গায় অবস্থিত যেখানে পাহাড় দিয়ে ঘেরা, নদী দিয়ে ঘেরা, জঙ্গল দিয়ে ঘেরা, যার ফলে অন্য কোনো জনপদ কিন্তু মগধকে আক্রমণ করতে পারতো না সহজে। অথচ মগধ খুব সহজে অন্যান্য জনপদকে আক্রমণ করতে পারতো। এই ভৌগোলিক একটা সুবিধা কিন্তু মগধ পেয়েছিল। অর্থনৈতিক সুবিধা কি, যেহেতু গঙ্গা নদীর ধারে অবস্থিত হওয়ার জন্য এবং মগধের অধিবাসীরা জঙ্গল পরিষ্কার করে এখানে কৃষি জমি উদ্ধার করেছিল এবং ভালো ফসল হতো, যেখান থেকে ভালো কর আদায় করতে পারতো মগধের রাজারা, এবং সেই টাকা দিয়ে তারা কিন্তু বড় একটা শক্তিশালী সেনাবাহিনী তারা তৈরি করতে পেরেছিল। এছাড়া মগধে ছিল লোহার খনি, তামার খনি, যে লোহা দিয়ে তারা অস্ত্রপাতি বানিয়েছিল। তা এই অর্থনৈতিক দিকটা কিন্তু রয়েছে। রাজনৈতিক দিকটা কি মগধের উত্থানে? রাজনৈতিক দিকটা এটাই যে মগধে যেসব রাজারা বসেছিলেন সিংহাসনে, যে 4টি রাজবংশের কথা বললাম, সেই 4টি রাজবংশের একাধিক রাজারা মগধে রাজত্ব করেছেন। তাদের মধ্যে কিন্তু প্রত্যেকটি রাজাই ছিলেন শক্তিশালী এবং এনারা মগধ সাম্রাজ্যের বিস্তার ঘটিয়ে গেছেন। তারা ছিলেন সাম্রাজ্যবাদী শাসক। এর জন্য মগধের এই সাম্রাজ্যিক যে কার্যকলাপ সেটা কিন্তু অব্যাহত ছিল। একটা সময় মগধ সারা ভারতবর্ষে একটা সাম্রাজ্য গড়ে তোলে, মগধ সাম্রাজ্য। তা মগধে যে 4টি রাজবংশ রাজত্ব করে তাদের ব্যাপারে একটু কথা বলি। মগধের 4টি রাজবংশের প্রথমে ছিলেন হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের বিম্বিসার প্রথম মগধের রাজা। তিনি তার পার্শ্ববর্তী যে মহাজনপদ অঙ্গ, সেই অঙ্গ রাজা ব্রহ্মদত্তকে পরাজিত করে তিনি সেই রাজ্যটি প্রথম দখল করেন। শুরু হয় মগধের এই প্রথম সাম্রাজ্যবাদী কার্যকলাপের জয়যাত্রা প্রথম শুরু হয়। এরপরে বিম্বিসারের পুত্র অজাতশত্রু সিংহাসনে বসেন। তিনি কোশল, অবন্তী এইসব বড় বড় জনপদগুলো দখল করতে থাকেন। এরপরে আসে শিশুনাগ বংশ, যেখানে কালাশোক রাজত্ব করেন। তারপর আসে নন্দবংশ, যে নন্দবংশ প্রতিষ্ঠা করেন মহাপদ্ম নন্দ। তিনি খুব শক্তিশালী সম্রাট ছিলেন এবং সমগ্র উত্তর ভারতের প্রথম সম্রাট বলা হয় ভারতবর্ষে এই মহাপদ্ম নন্দকে। মহাপদ্ম নন্দের পরে তার 8 পুত্র পরপর রাজত্ব করেন। তাদের একত্রে বলা হয় নবনন্দ। এদের শেষ রাজা ছিলেন ধননন্দ। তাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন কৌটিল্য বা চাণক্যের সহায়তায়। তাহলে এখানে আমাদের এই মগধ সাম্রাজ্যের উত্থানের পর আমাদের কি পড়তে হবে? আমাদের পড়তে হবে এটাই। এখানে দেখো আর একটু বলার আছে যে এই যে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসলেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের পরে আসছে তার ছেলে বিন্দুসার। বিন্দুসারের পরে তার পুত্র আসছে অশোক। অশোক 273 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ সিংহাসনে বসছে, মানে 300 খ্রিস্টপূর্বাব্দ হয়ে গেল। তোমাদের সিলেবাসের জায়গায় চলে এলাম আমরা। তাহলে এই পর্যন্তই কিন্তু সিলেবাসে রাখা হয়েছে, এই অশোকের রাজত্বকালের আগ পর্যন্ত। এই সময় আরেকটা জিনিস পড়ার আছে, সেটা হচ্ছে দক্ষিণ ভারত। উত্তর ভারত আর দক্ষিণ ভারত কিন্তু সেপারেট ছিল বিন্ধ্য পর্বতের কারণে। এখন দক্ষিণ ভারতে একটা আলাদা নিজস্ব সংস্কৃতি সেখানে গড়ে ওঠে তামিল অঞ্চলে, যাকে আমরা বলবো দ্রাবিড় সংস্কৃতি।
বা দ্রাবিড় সভ্যতা। এই সভ্যতায় যেসব কবিরা ছিলেন, যেসব সাহিত্যিকরা ছিলেন, তারা তাদের যে কবি প্রতিভা একটা সম্মেলনে মিলিত হয়ে নিজেদের সেই কবি প্রতিভাকে প্রকাশ করতেন। তাই এটাকে বলা হয় সঙ্গম সাহিত্য। তা আমাদের পাশাপাশি সঙ্গম সাহিত্য পড়তে হবে। তো এই ইউনিটটা আরেকবার আমি রিপিট করছি, এই ইউনিটটা কিন্তু অনেক বড়। সিন্ধু সভ্যতার পরে, সিন্ধু সভ্যতার পতন হলো, তারপরে এলো সেই জায়গায় আর্য সভ্যতা। আর্য বিতর্ক কী সেটা আসছে এই ইউনিটের কোশ্চেন। আর্যদের যে সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, এই চারটি বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই চারটি বিষয় ঋগ বৈদিক যুগে কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে কেমন হলো। পাশাপাশি বর্ণাশ্রম প্রথা বা নারীদের অবস্থা বা চতুরাশ্রম প্রথা। চতুরাশ্রম প্রথা মানে চারটি আশ্রমের মধ্যে দিয়ে আর্যদের জীবন অতিবাহিত হতো, সারাটা জীবন। ব্রহ্মচর্য, গাহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এখন তাহলে এগুলো আমাদের পড়তেই হয়। বর্ণাশ্রম, চতুরাশ্রম, নারীদের অবস্থা, ঋগ্বৈদিক যুগের ধর্ম, সমাজ, অর্থনীতি, রাজনীতি। এরপরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক এলো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এই যে মহাজনপদগুলি গড়ে উঠলো, ষোড়শ মহাজনপদ, তাদের উপরে ভালো করে পড়তে হয়। এবং এই সময় প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান হচ্ছে। তাই প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপটটা কী, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। এবং প্রতিবাদী ধর্ম আন্দোলনের ভিতর দিয়ে যে বৌদ্ধ জৈন ধর্মের উত্থান হচ্ছে, সেই ধর্মগুলোর বৈশিষ্ট্যটা কী, এদের মধ্যে পার্থক্যটা কী। এই ষোড়শ মহাজনের পদের ভিতর দিয়ে গড়ে উঠছে মগধ সাম্রাজ্য। তাই মগধ সাম্রাজ্যের উত্থান কীভাবে হলো, তার ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলো কী। তো এই ছিল এই মডিউলের কোশ্চেন। এখান থেকে যে প্রশ্নগুলো আগের বছর বা পড়ে গেছে ব্যাক ইয়ারে, সেই কোশ্চেনগুলো কিন্তু বাদ দিলে সাজেশন তোমাদের, বাকিটা তোমাদের সাজেশন। সাজেশন বানানোটা কোনো বড় বিষয় নয়। বিগত বছরের প্রশ্নগুলো এক জায়গায় লিখলেই কিন্তু তোমরাও সাজেশন বানাতে পারো। অবশ্য তোমাদের এই নতুন সিলেবাসে এখানে নাম্বার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এই জন্য তোমাদের এখানে সিলেবাসটা মানে সাজেশনটা একটু টাফলি হবে। এইভাবে তোমাদের সাজেশন হবে। চারটি মডিউলের যে মেন প্রশ্ন, আসলে যেসব বড় বড় প্রশ্নগুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন করা উচিত। করলে তোমরা পরীক্ষায় কিন্তু ভালো করে পার্টিসিপেট করতে পারবে। এছাড়া তোমরা কলেজে, তোমাদের কলেজে যে স্যারেরা যে তোমাদের ক্লাস লেকচারগুলো দেয় এই সিলেবাসের উপরে বা কোনো টপিক পড়ানোর ক্ষেত্রে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করবে, মেনটেন করবে। আর স্যাররা কোনো জিনিস হয়তো পড়াচ্ছেন ক্লাসে, তোমরা সেই জিনিসটা বাড়িতে এসে একটা বই তোমরা কালেক্ট করে রাখবে। যেমন প্রাচীন ভারতের ইতিহাস, গোপালচন্দ্র সিনহা, বইটা বড় এবং সেখানে অনেক ডিটেলসে লেখা আছে এবং খুব সহজ সরল ভাষায়, যাতে তোমরা পড়তে পারো। প্রাচীন ভারতের উপরে লেখা অনেক বই আছে যেগুলো অনেক জটিল, ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে, কিন্তু এই বইটা কিন্তু খুব সহজ সরল ভাষায় লেখা আছে। এই বইটা তোমরা পড়লে সেই টপিকটার উপরে, এরপরে তার যে অ্যান্সার, যে বড় কোশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সার তো আমি তোমাদের প্রোভাইড করবই, এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি কিন্তু তার অ্যান্সার আমি কিন্তু দিয়ে দেবো তোমাদের। আমি এরপরেই তোমাদের সাজেশন অন স্ক্রিনে দেবো, এবং সেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের এক একটা কোশ্চেন অ্যান্সার আমি কিন্তু এক একটা লেকচার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো, এবং পরে সেটাকে তার অ্যান্সারটাও আমি সেই সময় প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। দেখো, তোমরা অনার্সে পড়ছো বা পাশে পড়ছো, তোমাদের কিন্তু বড় বড় প্রশ্ন মুখস্থ করতে হবে, যেখানে 1000 ওয়ার্ডের অ্যান্সার লেখা আছে, সেই জিনিস মাথায় মনে রাখতে হবে। তাই ঘটনাটা যদি তোমরা না বুঝতে পারো, তাহলে এত বড় জিনিসটা কিভাবে তোমরা মাথায় রাখবে। ইতিহাসে এমনিতেই অনেক বড় থাকে, এর মানে সমস্ত বিষয় অনেক বিস্তারিত থাকে। সেই জায়গায় মূল বিষয়টা তোমাদের বুঝতে গেলে কিন্তু আগে ক্লাসগুলো করতে হবে। যে কলেজের ক্লাসগুলো অবশ্যই তোমরা মেনটেন করবে। এছাড়া আমি তোমাদের যেগুলো করাবো ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে, সেগুলো কিন্তু আমি সব ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আমার অভিজ্ঞতার উপরে বেস করে যতটুকু পারি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং সেই সাথে তোমাদের উত্তরপত্রটিও আমি দিয়ে দেবো। তাহলে আজ এ পর্যন্ত থাকছে। আর এরপরে যে সাজেশন আমি প্রোভাইড করব অন স্ক্রিনে, সেই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি একটা একটা করে ভিডিও লেকচার ক্লাস নেব। আর আমার এই কাজ বা আমার এই ভিডিও লেকচারের মাধ্যমে যদি তোমাদের একটু উপকার হয়, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করবে, এই আশা রাখি। আর চলো তাহলে দেখা হবে এরপরে কোনো ভিডিও ক্লাসে। আমাদের এরপরে দেখে নেওয়া যাক আমাদের অন স্ক্রিনে যে আমাদের সাজেশনটা কী হতে পারে।